আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষার্থী। আজকে তোমাদের নতুন সিলেবাসের ইউনিট 9 নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই ইউনিটের উপর ভিত্তি করে তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করা হবে। আজকের আলোচনার বিষয় ইউনিট 9 ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ পরিবেশ তত্ত্ব, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। আসুন এখন আমরা সাব টপিকসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই ইকোলজিক্যাল নিস অ্যান্ড হ্যাবিটেট। ইকোলজিক্যাল বা পরিবেশের যে নিস রয়েছে এবং হ্যাবিটেট রয়েছে এ সম্বন্ধে পড়তে বলা হয়েছে বাসস্থান সম্বন্ধে। ক্যারিং ক্যাপাসিটি অ্যান্ড ইকোটন। ক্যারিং ক্যাপাসিটি এবং ইকোটন সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এগুলো 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে এসে থাকে। এগুলো টিকা আকারে আমরা পড়ে নেব। এরপর ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এর কি পড়তে বলা হয়েছে? ডেফিনেশন, এর সংজ্ঞা। ফুড চেইন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল রয়েছে, এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এর আগে অনেকবার পরীক্ষাতে এই টপিকসটি থেকে প্রশ্ন হয়েছে। ফুড ওয়েব, খাদ্যজাল সম্বন্ধে পড়তে বলা হয়েছে। 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে খাদ্যজাল কাকে বলে পরীক্ষাতে আসে। পন্ড ইকোসিস্টেম, একটা পুকুরের বাস্তুতন্ত্র, খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে 17তম নিবন্ধন পরীক্ষায় এটি এসেছিল, তাই আমরা এবার পুকুরের বাস্তুতন্ত্র পড়ব না। এরপর ফরেস্ট ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিড। যেহেতু পুকুরের ইকোসিস্টেম রয়েছে এসেছিল 17তম নিবন্ধন পরীক্ষাতে, তাই আমরা এবার ফরেস্ট ইকোসিস্টেম বা বন্য যে ইকোসিস্টেম রয়েছে এটা অতটা গুরুত্ব মনে করছি না। এরপর ইকোলজিক্যাল পিরামিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকস। বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল পিরামিড বা পরিবেশের যে পিরামিড রয়েছে এই পিরামিডগুলো পরীক্ষাতে এসে থাকে, যেমন খাদ্য পিরামিড, সংখ্যাগত পিরামিড, ভরের পিরামিড। এই পিরামিডগুলো আমরা পড়ে নেব। এরপর কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের যে ধারণা অ্যান্ড ইটস কম্পোনেন্ট এবং এর যে উপাদান রয়েছে এগুলো আমরা পড়ে নেব। আমরা জানি বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, এর উপর অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। এরপর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টার রিলেশন, বিভিন্ন ধরনের ইন্টার রিলেশন রয়েছে খাদক এবং পোষকের মধ্যে। এই খাদক পোষক বা বিভিন্ন ধরনের অণুজীব বা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ইন্টার রিলেশন বা আন্তঃক্রিয়া। এই অন্তঃক্রিয়ায় 1 বা 2 মার্কের প্রশ্ন হিসাবে টিকা আকারে পরীক্ষাতে এসে থাকে। কি কি অন্তঃক্রিয়ার কথা বলা হয়েছে? প্রোটোকো অপারেশন, প্রোটোকো অপারেশন সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এটি 2 ধরনের হয়ে থাকে আমরা জানি। এরপর কমেন্সালিজম, কমেন্সালিজম সম্বন্ধে পড়তে বলা হয়েছে। মিউচুয়ালিজম, মিউচুয়ালিজম সম্বন্ধে পড়তে বলা হয়েছে। কম্পিটিশন, কম্পিটিশন সম্বন্ধে পড়তে বলা হয়েছে। প্রিডেশন, প্রিডেশন সম্বন্ধে পড়তে বলা হয়েছে। অ্যান্ড প্যারাসাইটিজম। প্রিয় পরীক্ষার্থী, এই যে সাব টপিকসগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই টপিকসগুলো কোনোভাবেই মিস করবে না। এরপর নাইট্রোজেন অ্যান্ড কার্বন সাইকেল পড়তে হবে, তবে অতটা ইম্পর্টেন্ট না। আমরা ধারণা রাখার জন্য নাইট্রোজেন সাইকেল এবং কার্বন সাইকেল আমরা পড়ে নেব। আমরা ইন্টারমিডিয়েট থেকে অনার্সও এই টপিকসগুলো পড়ে নিয়েছি, তাই খুব সহজ একটি টপিকস, আমরা কোনোভাবেই এই টপিকসটাও মিস করব না। এরপর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। এই যে পৃথিবীতে বিভিন্ন দেশের যে ডেভেলপমেন্ট যে কর্মকাণ্ড রয়েছে, যে উন্নয়নের যে কর্মকাণ্ড রয়েছে, এগুলো পরিবেশের উপর কি প্রভাব ফেলে। আমরা বিভিন্ন ধরনের অট্টালিকা তৈরি করছি, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, এগুলো পরিবেশের উপর কি প্রভাব ফেলতে পারে এর উপর অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্ন হয়ে থাকে, আমরা এইটুকু গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং কি? এই যে বৈশ্বিক যে উষ্ণতা এর প্রভাব কি, বিশ্বের প্রভাব কি, বাংলাদেশের প্রভাব কি, এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। এরপর গ্রিন হাউস ইফেক্ট, এই যে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউসের যে ফলাফল এ সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে। কি পড়তে বলা হচ্ছে? ডেফিনেশন, এর সংজ্ঞা। সোর্স অফ গ্রিন হাউস গ্যাসেস, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো কোথা থেকে উৎপত্তি ঘটে, এগুলোর সোর্স কি, এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। কজেস অ্যান্ড ইফেক্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, এই গ্রিন হাউস গ্যাসের কীভাবে এটা তৈরি হয় এবং এর প্রভাব কি, বাংলাদেশের প্রভাব কি, বহির্বিশ্বের প্রভাব কি, পৃথিবীতে এই মহাবিশ্বের প্রভাব কি, এর সম্বন্ধে আমাদের পড়তে হবে। ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে এটি পরীক্ষাতে আসে। এছাড়া কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন এবং নাইট্রাস অক্সাইড সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এগুলো কি এবং এগুলোর প্রভাব পরিবেশের উপর কী রয়েছে এগুলো আমাদের পড়তে হবে। কার্বন ডাই অক্সাইড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট, কার্বন ডাই অক্সাইড এবং
এই যে বিশ্ব যে পরিবেশ রয়েছে বা জলবায়ু রয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড বিশ্ব জলবায়ুর উপর কী প্রভাব ফেলে এই সম্বন্ধে আমাদের পড়তে হবে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসাবে। এছাড়া কন্ট্রোল অফ গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস ইফেক্ট কীভাবে আমরা কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব, এ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। এরপর কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস ইনক্লুডিং এক্স সিটু অ্যান্ড ইন সিটু। এক্স সিটু ইন সিটু দুটি পদ্ধতি রয়েছে, এর মাধ্যমে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি, পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে সংরক্ষণ করি। এর যে স্ট্র্যাটেজি, যে রূপরেখা, এটা সম্বন্ধে আমাদের পড়তে হবে। বিশেষ করে এক্স সিটু ইন সিটু কনজারভেশন কী এবং এগুলোর সুবিধা অসুবিধা এবং এগুলোর গুরুত্ব কী, এ সম্বন্ধে পরীক্ষাতে প্রায় প্রশ্ন হয়ে থাকে। আমরা এই টপিক্সটি কোনোভাবেই মিস করবো না। এরপর বায়োডাইভার্সিটি অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। প্রিয় পরীক্ষার্থী, জীববৈচিত্র্য কী এবং রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ সম্পদ কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, সম্পদের যে ব্যবস্থাপনা, এ সম্বন্ধে আমাদের পড়তে হবে। এর মধ্যে রয়েছে কোরাল রিফ। কোরাল রিফ আমাদের পড়তে হবে। আমরা জানি যে কোরাল রিফ বিভিন্ন দেশে রয়েছে, এ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। ট্রপিক্যাল রেইন ফরেস্ট সম্বন্ধে সামান্য ধারণা রাখতে হবে, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। ম্যানগ্রোভ ফরেস্ট কি, এর বৈশিষ্ট্য কী এবং সুন্দরবন হিসেবে ম্যানগ্রোভ ফরেস্টের ভূমিকা কী, এটা আমাদের পড়তে হবে। এরপর লাস্ট যে টপিকস রয়েছে, রোল অফ লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি প্রভিশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এই অংশটি একটু মিস হয়েছে, এখানে হবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এই যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন বা বন্যপ্রাণী সংরক্ষণে যে রেগুলেটরি যে নিয়ম নীতি রয়েছে, এগুলো সম্বন্ধে আমাদের কি পড়তে হবে, এটি আমরা গুরুত্ব সহকারে পড়ে নেব। প্রিয় পরীক্ষার্থী, এই সাব টপিক্সের উপর ভিত্তি করে যে এক্সপ্লেনেশন রয়েছে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্সপ্লেইন দ্য বেসিক কনসেপ্ট অ্যান্ড টার্মিনোলজি অফ বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটির যে সাধারণ ধারণা এবং এর যে টার্মিনোলজিগুলো রয়েছে, এগুলো সম্বন্ধে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর বলা হয়েছে ইকোসিস্টেমের বেসিক ধারণা এবং টার্মিনোলজি সম্বন্ধে জানতে হবে। হেবিটেট সম্বন্ধে জানতে হবে। রিসোর্স ম্যানেজমেন্ট, সম্পদ ব্যবস্থাপনা সম্বন্ধে আমাদের জানতে হবে, কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদগুলো ব্যবস্থাপনা করতে পারি, সংরক্ষণ করতে পারি। অ্যান্ড বায়োজিওকেমিক্যাল সাইকেল, বায়োজিওকেমিক্যাল যে সাইকেল রয়েছে, যেমন নাইট্রোজেন সাইকেল, সালফার সাইকেল রয়েছে, এছাড়া আমাদের এখানে কার্বন সাইকেল রয়েছে, এগুলো সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এরপর অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ কম্পোনেন্টস অফ বায়োডাইভার্সিটি ইন মেইনটেনিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। প্রিয় পরীক্ষার্থী, ইকোলজিক্যাল ব্যালেন্স এবং পরিবেশ সংরক্ষণে যে বিভিন্ন ধরনের যে বায়োডাইভার্সিটিক্যাল যে কম্পোনেন্ট বা উপাদানগুলো রয়েছে, হ্যাঁ, জীববৈচিত্র্যের যে কম্পোনেন্টগুলো রয়েছে, এগুলো আমরা অ্যানালিস করার কথা বলা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে কম্পোনেন্টগুলো রয়েছে, এগুলোর সাথে পরিবেশের যে একটা ব্যালেন্স আমরা তৈরি করব, এইগুলোর উপর ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসে, তাই আমরা এই অংশটি গুরুত্ব সহকারে দেখে নিব। এরপর ইভ্যালুয়েট দ্য কজেস অ্যান্ড consequence of greenhouse effect on with possible preventive measure। এই যে গ্রিন হাউস ইফেক্ট রয়েছে, এগুলো থেকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি পরিবেশকে কিভাবে সংরক্ষণ করতে পারি, এর একটা রূপরেখা তৈরির কথা বলা হয়েছে। এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষাতে এসে থাকে। এরপর ইভ্যালুয়েট দ্য কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস টু মেইনটেইন এনভায়রনমেন্ট ব্যালেন্স। প্রিয় পরীক্ষার্থী, কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো এই যে আমরা ব্যবহার করব এবং এগুলোর ব্যালেন্স তৈরি করব, এগুলোর একটা রূপরেখার কথা বলা হয়েছে, যা অলরেডি আমরা সাবটপিক্সে জেনে নিয়েছি। জাস্ট সাবটপিক্সগুলোর ব্যাখ্যা হিসেবে এই অংশটি আমরা পড়ে নিলাম। প্রিয় পরীক্ষার্থী, এবার এই সাবটপিক্সের উপর ভিত্তি করে আমি তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করেছি, যেগুলো সিরিয়াল 81 টু 90। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এখানে 3টি কালার রয়েছে, লাল কালার, সবুজ কালার, নীল কালার। লাল কালারের প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর সবুজ কালার, লাল কালার হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, এবং নীল কালারগুলো লাল সবুজের চেয়ে আর একটু কম ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এগুলো একটু খেয়াল করব। প্রথমে
প্রথমেই 81 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, ইকোসিস্টেম কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। ইকোসিস্টেমের বিভিন্ন প্রকার উপাদানগুলো বিস্তারিত লিখুন। প্রিয় পরীক্ষার্থী, ইকোসিস্টেমের বায়োটিক অ্যাবায়োটিক যে উপাদানগুলো রয়েছে এগুলো আমরা দেখে নিব। এবং এই প্রশ্নের মধ্যে অনেক সময় আসতো যে একটি পুকুরের বাস্তুতন্ত্র, যেহেতু 17তম নিবন্ধন পরীক্ষায় পুকুরের বাস্তুতন্ত্র এসেছে, তাই আমরা এবার পুকুরের বাস্তুতন্ত্র পড়ব না, জাস্ট আমরা অ্যাবায়োটিক এবং বায়োটিক উপাদানগুলো আমরা পড়ে নিব। ও খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা করুন। প্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে খাদ্য শৃঙ্খলের অনেক প্রকারভেদ রয়েছে। এই খাদ্য শৃঙ্খলের যে প্রকারভেদগুলো রয়েছে এগুলো আমরা কি সংক্ষেপে পড়ে নিব। এরপর 82 নম্বর প্রশ্ন, বায়োম কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। পৃথিবীর প্রধান প্রধান বায়োমগুলোর নাম লিখুন। প্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে পৃথিবীতে প্রধানত চার ধরনের বায়োম রয়েছে। এই বায়োমগুলোর আমরা নাম লিখব এবং মরুভূমি, সাভানা, তুন্দ্রা বায়োমের সাধারণ বৈশিষ্ট্য এবং প্রাণীকুলের বিবরণ দিন। যদিও আমাদের নতুন সিলেবাসে সরাসরি এই টপিক্সটি অন্তর্ভুক্ত নাই, যে মরুভূমি, সাভানা এবং তুন্দ্রা বায়োমের কথা, কিন্তু পূর্বে যেহেতু এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসেছে, তাই আমরা গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি একটি পড়ে নেব। আমরা 2-1 বছর পর দেখে নিব যে এই প্রশ্নটি রিপিট হয় কিনা। যদি না হয় তখন এই প্রশ্নটি আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। আপাতত এই 18তম নিবন্ধনের জন্য অবশ্যই তুন্দ্রা বায়োম এবং সাভানা বায়োম কোনোভাবেই তোমরা মিস করবে না। এই দুইটি বায়োম তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নিবা। এরপর 83 নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিড কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল পিরামিডের বর্ণনা দিন। প্রিয় পরীক্ষার্থী, ইকোলজিক্যাল বিভিন্ন ধরনের পিরামিড রয়েছে, এই পিরামিডগুলো আমরা বর্ণনা দিব এবং একটি বাস্তুতন্ত্রের শক্তি কিভাবে প্রভাবিত হয় বর্ণনা করুন। বাস্তুতন্ত্রের শক্তির একটা প্রবাহ রয়েছে, একটা পার্সেন্টেজ একটা স্তর থেকে আরেকটা স্তরে কি স্থানান্তরিত হয়, এই প্রভাব বা কিভাবে শক্তির যে চলাচল এটি আমরা সংক্ষেপে বর্ণনা করব। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 84 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো বিশ্ব উষ্ণায়ন কি, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং কি, এটি 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল আলোচনা করুন। এর কারণ ও ফলাফল কি এটি আমরা আলোচনা করব এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপগুলো লিখুন। এই যে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো, এগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কী নিয়েছে, আমাদের বাংলাদেশে কী পদক্ষেপগুলো নিয়েছে, আমরা গুরুত্ব সহকারে নোট আকারে এই প্রশ্নটি পড়বো। এটি একটি ব্যাখ্যামূলক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এর আগেও অনেকবার নিবন্ধন পরীক্ষায় এসেছিল। এরপর 85 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, গ্রিন হাউস ইফেক্ট কি, 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। গ্রিন হাউস গ্যাস সমূহের উৎস উল্লেখপূর্বক, গ্রিন হাউস গ্যাস সমূহের কিছু উৎস রয়েছে, কোথা থেকে গ্রিন হাউস গ্যাস তৈরি হয় এগুলো উল্লেখপূর্বক বাংলাদেশে গ্রিন হাউসের প্রভাব সহ সারা পৃথিবীতে এর সুদূর প্রসারী প্রভাব আলোচনা করুন। এই যে গ্রিন হাউস ইফেক্ট রয়েছে, এগুলোর প্রভাব পরিবেশের উপর রয়েছে, এগুলোতে বাংলাদেশের কি প্রভাব রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে উপর যে এই গ্রিন হাউস ইফেক্টের যে প্রভাব রয়েছে এগুলো আমরা আলোচনা করব এই প্রশ্নের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবা না। এরপর 86 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য সংক্ষেপে বিবরণ দিন। সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য অনেকবার পরীক্ষাতে এসেছে, তাই এই প্রশ্নটিও এবার খুবই ইম্পর্টেন্ট আসার মতো একটি প্রশ্ন। ও সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য বিপর্যয়ের কারণগুলো উল্লেখ করুন। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমান যে জীববৈচিত্র্য রয়েছে এগুলো আজকে হুমকির মুখে, কি কারণে এর হুমকির মুখে, এর কারণগুলো ব্যাখ্যা অনেক সময় পরীক্ষাতে আসে, তাই এই প্রশ্নটি আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব, যেহেতু এটি লাল কালারে তোমাদের দিয়েছি। এরপর 87 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, বন্যপ্রাণীর সংজ্ঞা দিন। 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। বাংলাদেশে এন্ডেঞ্জার্ড স্তন্যপায়ীদের সংক্ষিপ্ত বিবরণ দিন এবং বাংলাদেশে বন্যপ্রাণীর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত তার বিবরণ দিন। প্রিয় পরীক্ষার্থী, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষাতে এসেছে, তাই তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবে না। এরপর 88 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি, সাফারি পার্ক কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ডুলহাজার সাফারি পার্কের বর্ণনা দিন। অনেকবার পরীক্ষাতে এসেছে, তোমার ডুলহাজার সাফারি পার্কের উদ্ভিদ প্রাণীর এবং এই সাফারি পার্কের বিভিন্ন বৈশিষ্ট্য তোমার সংক্ষেপে বর্ণনা করবা এবং সমুদ্রের অঞ্চল বিভাজন বর্ণনা করুন। প্রিয় পরীক্ষার্থী, সমুদ্রের অঞ্চল বিভাজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে এসেছে। এই 88 নম্বর প্রশ্নটির দুটি অংশ রয়েছে, একটা ডুলহাজার সাফারি পার্ক আর একটা সমুদ্র বিভাজন অঞ্চল। এই দুইটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে হ্যান্ডনোট আকারে পড়ে নিবা। এরপর 89 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো
জীববৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু সংক্ষেপে বর্ণনা করুন। আমরা জানি জীববৈচিত্র্য সংরক্ষণে দুটি পদ্ধতি রয়েছে, একটা ইনসিটু একটি এক্সিটু। ইনসিটুটা বেশি ইম্পর্টেন্ট। ইনসিটুর বিভিন্ন অংশ রয়েছে, যেমন সাফারি পার্ক, তারপরে হলো বিভিন্ন ধরনের যে পার্কগুলো রয়েছে, ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, এগুলো তোমরা পড়ে নিবা ইনসিটুর মধ্যে। এবং ইনসিটু এক্সিটু সংরক্ষণের গুরুত্ব, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের গুরুত্ব তোমরা অবশ্যই পড়ে নিবা। আরও পূর্বক এদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করুন। এবং ইনসিটু এক্সিটু সংরক্ষণের কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। ইনসিটুর বেশি সুবিধা বেশি না, এক্সিটুর সুবিধা বেশি, এগুলো তোমরা বিস্তারিত আলোচনা করবা। এরপর 90 নম্বর প্রশ্ন তোমাদের যা দিয়েছি সেটি হলো পার্থক্য ও টিকা। প্রিয় পরীক্ষার্থী, যেহেতু এই ইউনিটটি অনেক বড়, তাই এখানে আমরা পার্থক্য এবং টিকা একসাথে কম্বাইন আকারে দিয়েছি। তোমরা প্রতিটি পার্থক্য এবং টিকা গুরুত্ব সহকারে পড়ে নিবা। প্রথম পার্থক্য দিয়েছি ইনসিটু এক্সিটু। ইনসিটু এক্সিটুর পার্থক্য অনেকবার পরীক্ষাতে এসেছে, এবারও তোমরা পড়ে নিবা। খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল। খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে পার্থক্য কি? 1 বা 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। 3 নম্বর, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কি? এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো তোমার পড়ে নেবা। এই পার্থক্য তিনটির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য। এরপর টিকা দিয়েছি, অনেকগুলো টিকা তোমাদের দিয়েছি, তোমরা কোনোটি টিকাও বাদ দিবে না। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 1 বা 2 মার্কের ক বা খ নাম্বার প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে টিকাগুলো পড়ে নেবা। প্রথমে বলা হয়েছে ইকোটন। ইকোটন কাকে বলে? 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ইকোলজিক্যাল নিচ, ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। ইকোলজিক্যাল নিচ কাকে বলে? পরীক্ষাতে 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। আন্তঃক্রিয়া কি? হ্যাঁ, বিভিন্ন প্রাণীর মধ্যে আন্তঃক্রিয়া রয়েছে, এগুলো কি? পরীক্ষাতে 1 মার্কের বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ধনাত্মক আন্তঃক্রিয়া, ধনাত্মক আন্তঃক্রিয়া কাকে বলে যদি আসে, সেটা 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসে, সেই ক্ষেত্রে তোমরা বর্ণনা করবা। ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে তোমাদের বর্ণনা করতে হবে, নিউট্রালিজম সম্বন্ধে বর্ণনা করতে হবে, সিম্বায়োসিস সম্বন্ধে বর্ণনা করতে হবে, মিউচুয়ালিজম সম্বন্ধে বর্ণনা করতে হবে, কমেন্সালিজম সম্বন্ধে বর্ণনা করতে হবে। ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে 4টি অংশ রয়েছে, এই 4টি টপিকস তোমরা সুন্দরভাবে দেখে নিবা। এরপর ঋণাত্মক অন্তঃক্রিয়া পরীক্ষাতে আসতে পারে 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে। ঋণাত্মক অন্তঃক্রিয়ার মধ্যে আবার 4টি টপিকস রয়েছে, কি রয়েছে? অ্যামেনসেলিজম 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। প্যারাসাইটিজম 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রিডেশন 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। কম্পিটিশন 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এই 4টি ঋণাত্মক অন্তঃক্রিয়ার মধ্যে অন্তর্গত। এরপর নাইট্রোজেন চক্র 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। তোমার নাইট্রোজেন চক্র কাকে বলে এবং নাইট্রোজেন চক্রের একটা রূপরেখা তোমরা দেখে নিবা। এরপর কার্বন চক্র, কার্বন চক্র কাকে বলে এবং কার্বন চক্রের সংক্ষিপ্তভাবে রূপরেখা দেখে নিবা। এরপর বিলুপ্ত প্রাণী কি তোমরা পড়ে নিবা। হ্যাঁ, এরপর 6 নম্বরের যে প্রশ্নটি তোমাদের দিচ্ছে অতি বিপন্ন যদি আসে, অতি বিপন্ন প্রাণী কাকে বলে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে তোমার পড়ে নিবা। বিপন্ন প্রাণী কাকে বলে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে তোমার পড়ে নিবা। মহাবিপন্ন এই টপিক্সটি কি, মহাবিপন্ন কি বা মহাবিপন্ন প্রাণী কি, এই সম্বন্ধে তোমাদের ধারণা রাখতে হবে। সংখ্যাগ্রস্ত প্রাণী কি, এই সম্বন্ধে তোমাদের ধারণা রাখতে হবে। তারপর দেওয়া হয়েছে প্রজাতির প্রাচুর্যতা, অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। প্রজাতির প্রাচুর্যতা কি, 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা এটিও দেখে নিবা। ন্যাশনাল পার্ক তোমার পড়ে নিবা, ইকো পার্ক পড়ে নিবা, সাফারি পার্ক পড়ে নিবা, ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দর বনের সংক্ষিপ্ত একটা চার্ট পড়ে নিবা এবং খাদ্যজাল কাকে বলে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা এই অংশটিও দেখে নিবা। প্রিয় পরীক্ষার্থী, ইউনিট 9-এর তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা কোনোটি প্রশ্ন মিস করবে না। তোমরা এই সবকটি প্রশ্ন সুন্দরভাবে পড়ে নিবা। আমার ধারণা এইগুলো প্রশ্ন পড়লে এর বাইরে কোনো আর প্রশ্ন পড়তে হবে না। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্রতিটি ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই, টাটা।